আমাদের যে নীতিটা আপনি নিজেই একটু আগে বললেন, একটা দর্শন। দর্শনটা কি? দর্শনটা হচ্ছে কি বলতে চাইছি, অর্থাৎ কন্টেন্ট। এইটা হচ্ছে আরম্ভ। তারপরে কেমন ভাবে বলছি, এটা তো ফর্ম, নাট্যশৈলী। নিশ্চয় এটা আমাদের ক্ষেত্রে সবসময় পরে আসে। আমরা কখনো ফর্মের এক্সপেরিমেন্ট করিনি। এই ফর্মের এক্সপেরিমেন্ট করবো, এবারে বিষয় খুঁজতে বেরো, এভাবে কখনো করিনি। কাজী নাটকের বিষয়টা সে যে লিখেছে, বিদেশি হোক স্বদেশি হোক, আমার থেকে বয়সে বড় হোক, আমার থেকে বয়সে ছোট হোক, এটা তো আমাদের কাছে কোনো ফ্যাক্টরই না। আমার কাছে কোনো ফ্যাক্টর না, আমার ভালো লেগেছে তাই করছি। যেমন ধরুন এই যে ব্রেস্টের ককেশিয়ান চকসেকাল নিয়ে গন্ডি করেছি, সেটা ব্রেস্ট করবো বলে ঠিক করিনি, কিন্তু অনেকে কিন্তু করেন। ওই বক্তব্যটা গন্ডি ককেশিয়ান চক সার্কেলের যে বক্তব্য, সেটা আমার ব্রেস্টের জার্মানির থেকে বেশি ভারতীয় মনে হয়েছে, বেশি সমসাময়িক মনে হয়েছে সেই সময় আমার যা মনে হয়েছে। এবং কারণ যার যে চাষি চাষ করে তার কাছে যাবে জমি, তো ইন্ডাস্ট্রিয়াল জার্মানিতে এই কথা কে বুঝবে? আমি সুন্দরবনের গ্রামে গিয়ে করেছি, তারা হাড়ে হাড়ে বোঝে। তারা ব্রেস্টের নামও শোনেনি কোনোদিন, রবীন্দ্রনাথের নামও অনেকে শোনেনি আমার দর্শকদের মধ্যে। তারা বোঝে, কাজে ওইটা আমি নিয়েছি। ব্রেস্টের আর কোনো নাটক করিনি তো। এবার ওটাতেও কিন্তু আমার যেটা ফেলে দেওয়ার দরকার আমি ফেলে দিয়েছি। আমি প্রলোগটা রাখিনি তো, ভূমিকাটা আমার দরকার নেই। ব্রেস্টের প্রতি কি অন্যায় করা হলো কি না হলো আমি কেয়ার করিনি। কাজে ওইভাবে করেছি ব্যাপারটা। শোনো বাদল সরকার, তুমি দিয়েছো আমাকে বারবার প্রথা ভেঙে বেরোবার সাহস, যা আপোষ করে না। প্রথাগত রাজা উজির সেদিনও বুঝতে পারেনি, আজও অনেকে হয়তো বুঝতে পারবে না। Singularly by his Ebong Indrajit, I think that was one play which changed our lives in theatre by its form, by its content, by its intensity, everything. And then later on one could see, particularly in Marathi theatre, the influences which percolated by that single play. And it went down like a bomb. I mean, Ebong Idris is done all the time in English. This is by college kids, that, you know, I keep getting... I've been fortunate enough to do Badal Das play in Gujarati, Pagla Ghoda, long time back, somewhere in 79-80. Okay. Yeah. And I realized that the sheer sense of economy and kind of a great minimalist. Minimalism. Yeah. That is very effective because as the saying goes in theatre or anywhere in screen also, the minimum is maximum. And when you do maximum, it is nothing. He really altered so many things in my life, Badalda, in fact. I remember at the end of the workshop, I did acknowledge him, but I want to acknowledge him today. Badal Babu's commitment is altogether very different commitment. And his commitment is not to the theatre, his commitment is through the theatre to something else which is higher. শেক্সপিয়ারের কাছে আমরা যাই জীবনকে জানবার জন্য, রক্তগর্বীর কাছে আমরা যাই রবীন্দ্রনাথের জীবনকে জানবার জন্য। প্রধানত আমাদের মতো লোক যারা থিয়েটার করে না, তার বাদলবাবুও রবীন্দ্রনাথের পরে আমাদের প্রধানতম নাট্যকার, যিনি তার নাটকের মধ্যে আনতে পেরেছেন। নমস্কার। 1925 থেকে 2025, 100 বছর। এই 100 বছর পেরিয়ে গেছে একজন মানুষের জীবনের, তার জীবনের কার্যকলাপের। তাকে নিয়ে আজ আলোচনা করা দরকার, কারণ তিনি নাট্যকার, নির্দেশক, অভিনেতা, স্থপতি বাদল সরকার। তাকে নিয়ে আজ আলোচনা করতে বসে আমার নিজের খুব গর্ববোধ হচ্ছে যে আমরা স্টুডিওতে পেয়েছি তিনজন বিশিষ্ট মানুষকে। একদম ওপাশ থেকে বলি, আছেন অঞ্জন দা, শ্রদ্ধেয় অঞ্জন দত্ত, তারপর আছেন পঙ্কজ মুন্সি, পঙ্কজ দা, তারপর আছেন সুদেব সিংহ, সুদেব।
এদের কাছ থেকে আমরা শুনে নেব যে এই যে মানুষটি, এই মানুষটি আজও প্রাসঙ্গিক, আজও আলোচিত, এবং আজও বাংলার যে গ্রুপ থিয়েটারগুলি তারা তার নাটক অভিনয় করছেন নানাভাবে। এবং এই মুহূর্তে আমরা যদি সালতামামি আলোচনা করি তাহলে দেখব বেশ অনেকগুলি নাট্যদলই তার নাটক নিয়ে মেতে উঠেছেন বলা যায়, যেন একটা উৎসব চলছে। কে ছিলেন এই বাদল সরকার, কেমনই বা ছিল তার কর্মকাণ্ড? প্রথমেই আমি আসছি অঞ্জনদার কাছে। অঞ্জনদা, আপনি তো বিদেশে অনেক জায়গায় অনেক বড় বড় অভিনেতা, অনেক বড় বড় নির্দেশককে আপনি তাদের সাক্ষাৎ করেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, বিশেষ করে বার্লিন এনসেম্বল যে সেখানে, সেই প্রেক্ষিতে আপনার কি মনে হয় যে বাদল সরকার আমাদের দেশে কতটা আলোচিত বা অনালোচিত, বা কতটা আলোকপ্রাপ্ত বা আলোকপ্রাপ্ত নয়, কতটা চর্চা তাঁকে নিয়ে হওয়া উচিত ছিল? ইন কম্প্যারিজন যে আমি বিদেশে গিয়ে যে থিয়েটার যতটা তার প্রাপ্য বা যোগ্য তার কাজ, ততটা আমার সেরকম মনে হয় যে বাংলা থিয়েটার ততটা খুব একটা বদল করেনি। আমি আসলে খুব ব্যক্তিগত জায়গা থেকে কিছুদিনের জন্য ভীষণ ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলাম ওনার সঙ্গে, এবং তখন আমার বয়স হবে 19-20 মতন। কলেজ ছেড়ে দেবো করছি, মানে শেষ হয়ে যাবে পরীক্ষা, কি করব জানি না। অভিনয় করার আমার খুব শখ, অভিনয় করার ইচ্ছা আমার ছোটবেলা থেকে। তো আমি কিচ্ছু না জেনে একজন আমায় বলে যে বাদল সরকার অভিনয় শেখায়। আমার বাবা আমাকে থিয়েটার সিনেমা করতে দেবে না, কিছুতেই পাঠাচ্ছে না FTIতে, ন্যাশনাল স্কুল অফ ড্রামায়, কিছুতেই না, আর আমি করবই। এরকম একটা, মানে আই উইল সে জাস্ট এমার্জেন্সি এসেছে এরকম একটা সময়, 19-20 হবে আমার বয়স। একজন আমার এসে বলে বাদল সরকার বলে একজন আছে, সে অভিনয় শেখায়, জানিস তো। তো আমিও তাকে বিশ্বাস করে কোথায় থাকে তাকে বলে তার বাড়ি চলে গেছিলাম, এবং মানিকতলায় কাছে ওনার যে বাড়ি। তো উনি তখন ওর বয়স কত হবে, 50 ঊর্ধ্ব একটা বয়স। তো উনি আমার বলে কেন এসছো? আমি বললাম যে আপনি যদি আমাকে অভিনয় শেখান। ইংরেজিতেই বলেছি। বাবুল সরকার বলল যে, মানে 4-5টা প্রশ্ন করেছিল, সেই 4-5টাতে উনি বুঝতে পেরে গেছে ব্যাকগ্রাউন্ডটা কি, কোথায় পড়াশোনা করেছো, দার্জিলিং সেন্ট পল স্কুল, বাবা কি করে, উকিল, ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে আমার বাবার একটা ফার্ম আছে, আচ্ছা কোনটা থাকো কি, সব মোটামুটি 4-5টা প্রশ্ন বুঝে গেছে। বললো যে ঠিক আছে শোনো, আমি তো ওরকম শেখাই না, আমার কিছু ওয়ার্কশপ হয় ওখানে, তুমি এসো। ওই সেন্ট মেরি চেনো তোমাদের বাড়ির কাছে? তাও না, আমাকে প্রাইভেট টিউশন দেবেন, আমাকে একা আমি আপনার কাছ থেকে শিখবো। হ্যাঁ হয়ে আমার দিকে তাকিয়ে আছে, বেড়ার ছেলে কে, মানে বিরক্ত হয়ে গেছে। ঠিক আছে তুমি একটা কাজ করো, দেখছি আমি যাবো না, তুমি টাকা পয়সা নিয়ে এসো তো, বাবাকে বলো পড়াতে গেলে শিখতে গেলে টাকা লাগে, টাকা নিয়ে এসো, হ্যাঁ যাও। আর না হলে বাবাকে বলো না লন্ডনে সব স্কুল আছে ওখানে পাঠিয়ে দিতে। আমি তো বলিনি বাবা আমায় তাড়িয়ে দেবে। আমি কি করবো, চলে এসেছি বাড়িতে এসে বাবাকে তো কিছুতেই বলতে পারছি না, মাকে ঘ্যানো অনেক করেছি, কি করে মা কিছু দেয়। তখন অনেক টাকা, প্রায় 1000 টাকার কাছাকাছি আমি জোগাড় করেছি, এইটা দিয়ে যাব বলে আবার গেছি। আবার ওখানে গেছি, খামে করে টাকাটা নিয়ে গিয়ে বলেছি এটা অ্যাডভান্স, আপনি টাকা দেবে বললেন তাই। আবার আমাকে তাকিয়ে আছে, আমাকে চড় মারবে না আদর করবে বুঝতে পারছো। বললো যে ঠিক আছে চল, আমি একটা কাজে যাচ্ছি চল বলে আমি সঙ্গে সঙ্গে নিয়ে বেরোলেন। সেই দিনটা মানে আমার ভীষণ ইম্পর্টেন্ট দিন, মানে আমাকে, মানে সেদিন যেটা ঘটেছিল, আমায় খুঁজে বার করতে বলেছিল, ওনাকে বলেছিল যে আমায় খুঁজে বার করো। আমি তাকে ফাইনালি যে সময় আমায় খুঁজে বার করা উচিত তারপরে তাকে খুঁজে বার করেছিলাম। তা টাকা তো গেল আমার, তা নাহলে সর্বনাশ হয়ে যাবে। টাকা নিয়ে লোকটা পালিয়ে গেল। দেখতে লোকটাকে আমার ভীষণ ভালো লেগেছে, এইরকম দেখা যায় তো অনেকটা লি স্ট্রাসবার্গের মতো দেখতে, এই লোকটা কি সুন্দর দেখতে, এই শেখাবে। তো
আমি কলকাতা শহর খানিকটা চিনলাম, কোন বাস থেকে কোথায় যেতে হয় জানলাম। আমি জানলাম উনি নাটক লেখেন, আমি জানি না তো বাবা নাটক লেখে। আমি জানলাম উনি বিখ্যাত বিখ্যাত নাটক লিখেছেন। আমি জানলাম উনি সিটি প্ল্যানার। মানে এগুলো বিভিন্নভাবে এর কাছে ওর কাছে তার কাছে একভাবে গিয়ে আমি জানলাম উনি থিয়েটার করেছেন, এবার থার্ড থিয়েটার না রাস্তায় থিয়েটার করেন, সেখান থেকে চলে গেছেন অন্য ঘরের মধ্যে একটা থিওজফিক্যাল সোসাইটি এটা ওটা করে টোরে ফাইনালি আমি খুঁজে বার করেছিলাম এবং হাউ 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 করে কেঁদেছিলাম দেখে। তো খুব উনি বললে যে ঠিক আছে, টাকাটা ফেরত দিয়ে বললে যে তুমি এসো আমি তোমাকে শেখাও। আমি না 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 আমি ছাড়ছি না ওনাকে, না আমি যাবো না। তা বলছি না না তুমি আমি টাকাটা নিচ্ছি না বলে আমি কম শেখাও, দেখি আমি যা কিছু পারি তোমার বোঝাবো, একটু চিন্তা কর, আরাম করতে নেই এর কি, লোকের সামনে আমার এরকম ঝাপটে ধরে আছে, কিছুতেই ছাড়বো না। তারপরে যদি বাবাকে বলে দেয় যদি কিছু করে, তো যাই হোক তারপরে বেশ কয়েকটা মাস আমি ওনার সঙ্গে ছিলাম। শেখা বলতে পরবর্তীকালে আমি পড়ে টড়ে যা জেনেছি অভিনয়ের, তার থেকে অনেক বেশি গভীর জিনিস আমায় দিয়েছিলেন। অ্যাজ অ্যান অ্যাক্টর বেসিস তৈরি করে দেওয়া, যেটা লজ্জা থাকলে চলবে না, ভয় পেলে চলবে না, বিশ্বাস করতে হবে ঠিক লোককে। এবং সেগুলো অদ্ভুত অদ্ভুত সব ওয়ার্কশপের মধ্যে দিয়ে বিশ্বাস, চালাকি চলবে না, বুদ্ধিমান হতে হবে এইগুলো। এবং আমার শহরটা কীরকম, আমার মানসিকতা কীরকম, মানে এত বেসিক হয়েছিল সেটা আমার তৈরি হয়ে গিয়েছিল। সুতরাং আমি নির্দ্বিধায় বলতে পারি আমি অনেক কিছু তার কাছ থেকে পেয়েছিলাম। এবং তিনি খুব বড় মাপের একজন অ্যাক্টিং টিচার হতে পারতেন, খুব বড় মাপের। পঙ্কজদা, আপনি বলবেন যে ওই যে চক্র, যে নাট্যদল বা যে নাট্য ভাবনা তার মধ্যে ছিল, সেটার প্রসঙ্গে কিছু মনে হচ্ছে, কারণ সেটা এত আগের যে আমরা সবটাই পড়ে জানতে পারি, তথ্য থেকে জানতে পারি, এবং আপনি প্রত্যক্ষ করেছেন সেটা, যদি সেটা একটু বলেন। প্রত্যক্ষ মানে আমি তো 1967 সালে প্রথম বাদল সরকারের কাছে যাই। আর চক্র যেটা, সেটা আরো অদ্ভুত ব্যাপার। চক্রটা ওনারা কয়েকজন মিলে, তার মধ্যে ডক্টর অজিত নারায়ণ বসু ছিলেন, পারিন সাহা চলচ্চিত্রকার, অঞ্জন জানে, তো ওনারা ছিলেন, ওনারা মিলে চক্র করেছিলেন, যেখানে ওনারা বলতেন যে আমরা কেবল নাটক পাঠ করব, আমরা নাটক চর্চা করব, আমরা অভিনয় চর্চা করব, কিন্তু কখনো মঞ্চে অভিনয় করব না। পাঠ্যচক্র আসলে মাইথনে তো সব ইঞ্জিনিয়ারদের আড্ডা, তো আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারের সবচেয়ে নিচের স্তর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যাকে বলে। আর ওখানে সব কলোনি ভাগ করা আছে। তো রোজ কারুর বাড়িতে বেড়াতে গেলাম, চা খাওয়ালো কি শরবত খাওয়ালো, তারপর সে অফিসের কথাই হচ্ছে। তা ব্যাডমিন্টন খেলতো কেউ কেউ, আমার কোনোটাই আসতো না। আর ওই আড্ডাও ভাল লাগতো না, অফিসের আড্ডা। তখন ওই রিহার্সাল ক্লাবের আইডিয়াটা এসেছিল, সবাই 1 টাকা 2 টাকা করে চাঁদা দিয়ে যে কলকাতায় গেল, কিছু নাটক কিনে আনলো। তারপর কোনোদিন থিয়েটার করিব না এই প্রতিজ্ঞা নিয়ে যে পার্ট ইচ্ছে করছে, তার চেহারায় মানাক বা না মানাক, কোনোদিন করে থাকুক না করে থাকুক, মনের আনন্দে করা। সেখানে কি আপনার ভূমিকা পরিচালকের ছিল না অভিনেতা? না না, সেখানে পরিচালনার ব্যাপারই নেই। আচ্ছা, যে পার্ট পছন্দ হচ্ছে নাটকে সেইটা করে যাও, পরিচালনা আবার কিসের? ও, এই নাটক তো কোনোদিনই মঞ্চস্থ হবে না, পরিচালনার প্রশ্নই নেই। তারপর হচ্ছে কি, একটা নাটক পছন্দ হলো, বারবার হচ্ছে, দেখা গেল একজনের একটা ভূমিকা বেশ ভালো জমছে, সে হয়তো জীবনে থিয়েটার করেইনি, কোনো ইনহিবিশনের ব্যাপার নেই, শুধু মনের আনন্দে করে যাচ্ছে। এই করে টোরে তারপর অটোমেটিক সিলেকশন হয়ে যাচ্ছে, নাটকেরও হয়ে যাচ্ছে, ভূমিকারও হয়ে যাচ্ছে, নাটকটা মুখস্থ হয়ে যাচ্ছে, পুরো নাটক প্রত্যেকের মুখস্থ হয়ে যাচ্ছে। তারপর একটা প্রস্তাব দেওয়া হলো যে এটা এত খাটলাম, অভিনয় করব না। ভয়ে ভয়ে প্রস্তাব করেছিলাম, সঙ্গে সঙ্গে হোল গ্রুপ ভেঙে যাবার মতন, আর এরকম তো কথা ছিল না। সঙ্গে সঙ্গে আমরা পিছিয়ে এলাম, না ওটা আপনি ঠাট্টা করে বলেছিলাম এই আর কি। তারপরে ভেতরে ভেতরে বিস্পার ক্যাম্পেইন করে 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 শেষ অব্দি রাজি করানো হলো। সেও 2-1 জনকে কিছুতেই রাজি করানো যাচ্ছে, তারা শুধু রিহার্সাল করতে, হ্যাঁ, তারা কিছুতে, এরকম কথা ছিল না। অ্যাকচুয়ালি বাদল সরকার এবং ইন্দ্রজিৎ নাটকটা অনেকের ধারণা যে বাদলদা বোধহয় গোড়ার দিকে কমেডি লিখে পরে এবং ইন্দ্রজিৎ লিখেছেন, মোটেই ব্যাপারটা তা নয়। আসলে উনি যখন বিলেতে ছিলেন তখন ডায়েরি লিখতেন,
প্রতিদিন ডায়েরি লিখে ওই অঞ্জলি বসু, যাকে উনি মনু বলতেন, মনু আমি যেগুলো লিখছি তাতে মনে হচ্ছে যেন কিছু একটা নাটকের মতো হচ্ছে। তো এই হওয়াটা থেকে কিন্তু ওনার এই নাট্য নির্মাণের ভাবনাটা আসে। কিন্তু তারপরে হঠাৎ একদিন আমাকে বললেন যে জানো তো, আমি বিদেশ থেকে ফিরে এসে রংমহলে দেখলাম মানময়ী গার্লস স্কুল নাটকটা রবীন্দ্রনাথ মৈত্রের হচ্ছে। বলুন, ওইটা দেখে না আমি চমকে গিয়েছিলাম। আমি সিচুয়েশনাল কমেডি কি সেটা আমি বুঝতে পারলাম, যে কেমন করে সিচুয়েশনাল কমেডি লিখতে হয়। তো তারপরে 67 সালে যখন প্রথম বাদলদা ভাবলেন যে কবি কাহিনী করবেন, তার আগে একটা বিশাল মানে একটা ওই তখন 53 নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউতে ডক্টর অজিত নারায়ণ বসুর বাড়িতে ওই প্রায় 45 জনকে একটা ইন্টারভিউ নিয়েছিলেন। সেটাও খুব ইন্টারেস্টিং। আর আমি চিরকালই একটু, তখন খুব কম বয়স ছিল, আর আমি একটু ভীতু মানুষ আর কি, মানে আমি চুপচাপ বসে থাকতাম, খুব কথা কম বলতাম। তো আবার এই চুপচাপ বসে থাকাটা দেখে ওই 44 নম্বর হয়ে যাওয়ার পরে 45 নম্বরে আমাকে বললেন, এবং সেখানে কবি কাহিনীর একটা অসামান্য চরিত্র, সেই চরিত্রটা আমাকে দিয়ে পড়ালেন, পড়িয়ে বললেন এই চরিত্রটা তুমি করবে, এই কবি কাহিনী। এবং সেটা একটু বাদলদা বলা উচিত, কারণ এখন দেখা যায় যে অনেক নাট্যদল কিছু কিছু লোককে টাকা দেয়, আর কিছু কিছু প্রথিতযশা শিল্পীদের নিয়ে কাজ করায় এটা। কিন্তু বাদলদা প্রথম, যেটা অনেকেই জানেন না, যে রবীন্দ্র সরোবর মঞ্চে শুধু রোববার ম্যাটিনি ইভিনিং কবি কাহিনী শো করলেন, এবং করে প্রত্যেক দিন কিন্তু উনি কিছু পয়সা সবাইকে দিতেন। সেটা সবসময় যে সমান অ্যামাউন্ট হতো তা কিন্তু নয়, কারণ কখনো কখনো একটু বিক্রিটা কম হলে কম দিতেন। তাতে আবার কিছু যা হয় আর কি, কিছু লোক খেপে গিয়ে তারা দলটা ছেড়ে দিল। তো বাদলদা আমাকে বললেন তুমি কি করবে? আমি বললাম আমি ছাড়বো না, আমি আছি, আমি আপনার সঙ্গেই আছি। এবং যে কোনো কারণে তখন ওই আমার হাতের লেখাটা তখন ভালো ছিল, এখন আর নেই। তো আমাকে দিয়ে স্ক্রিপ্টগুলো লেখাতে, এই লিখিয়ে কবি কাহিনী হলো। তারপরে বললেন যে আমি কবি কাহিনী, দেখো তেমন লাভ হলো না, কবি কাহিনী সত্যি কবি কাহিনী, কিন্তু সেটা তেমন বিক্রি হলো না। তারপরে প্রলাপ নাটকটা হলো, বিক্রি হলো না যথারীতি, প্রলাপ অ্যাবসার্ড নাটকও বটে, তো সেটা হলো না। তারপরে সারা রাত্রির করলেন ওই রবীন্দ্র সরোবরই, সেটাও হলো না। তখন আর আমাকে খালি বলতেন যে, আমি বলতাম হবে হবে, দেখবেন ঠিক হবে, বলো তোমার এই কথাবার্তা তুমি ছাড়ো তো, সবসময় খালি হবে 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 না, থিয়েটার করা যাবে না। আমি না, কেন করা যাবে না? যাবে, আপনি ইয়ে করুন, আপনি পল্লবপুরের রূপকথাটা একবার পড়ে শোনান। তখন বললেন এটা ভালো বলেছ তো, পল্লবপুরের রূপকথাটা তো একটু, তো পড়ে শোনালেন, মানে আমরা একবারে মুক্ত হয়ে গেলাম। এবং তখন ওই বল্লভপুরের রূপকথা প্রথম আমি বলেছিলাম বাদলদাকে, যে আর ওটা রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সকাল থেকে বিক্রি হতো, মানে একদিনই বিক্রি হতো, শোয়ের দিনই খালি বিক্রি হতো। সকাল 9টা থেকে টিকিট বিক্রি শুরু হতো, সন্ধেবেলা শো হতো, তখন থেকে একটা করে শো হতো, ম্যাটিনি ইভিনিং নয়। তা আমি প্রথম দিন বিক্রি দেখে সকালবেলা আমি চলে যেতাম টিকিটটা নিয়ে, আর দুপুরবেলা বাদলদা খাবার নিয়ে আসতেন আমার জন্য, আমি খেয়ে ইয়ে করতাম। তা আমি বললাম যে আজকে হাউসফুল যাবে, বলে তোমাকে কিন্তু আমি মারবো, তোমার কান মলে দেবো, তোমার সবসময় খালি বলো তুমি হবে 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 না।
কিন্তু প্র্যাকটিক্যালি বল্লভপুরের রূপকথা প্রথম অভিনয় কিন্তু হাউসফুল হয়ে গেল, মানে সেটা পূর্ণ প্রেক্ষাগৃহে হলো এবং সেখানে তখন অনেক বড় বড় শিল্পীরাও এসেছিলেন। তার মধ্যে আমার একটা কথা এখন মনে পড়ে যে বিকাশায় নিজের টিকিট পাননি, মানে উনি চলে যেতে বাধ্য হলেন। বাদলদাকে বললেন যে বাদলবাবু আমি তো টিকিট পেলাম না, ফলে আমি চলে যাচ্ছি। গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন যে আমাদের আমাদের থিয়েটারে আমরা ভাবি যে বাদল সরকারের নাটকে দর্শক কম ছিল, উনি ইন্টিমেট থিয়েটার করতেন, এটা একটা পরবর্তীকালে চলে আসা ধারণা, যেটা অঞ্জনদার কথা থেকেও আমরা স্পষ্ট পেলাম, আপনার কথা থেকেও পেলাম যে তার একটা পপুলার ফেট ছিল, একদম যে ছিল না সেটা বললে ভুল হবে। মানে আমি বলছি এই কলকাতায়, এই বাংলায়, এই আমাদের কলকাতার দর্শকের কাছে। সেখান থেকে আমি সুদেবের কাছে আসবো, সুদেবকে জিজ্ঞেস করবো যে আচ্ছা সুদেব, আপনার লেখায় আমরা মাঝে মাঝেই দেখতে পাই যে আপনি রবীন্দ্রনাথ এবং বাদল সরকার, এবং আপনার কথার মধ্যে যেটা থাকে যে রবীন্দ্রনাথেরই যেন একটা এক্সটেনশন বাদল সরকার, এবং এটা উনি বারবার ওনার নাট্য সাহিত্যে এবং নাট্য রচনার মধ্যে ফিরিয়ে এনেছেন। সেটাকে যদি আপনি একটু বলেন আর কি। আর আজকের দর্শক তো এই ঘটনাগুলো কিছুই জানেন না, এবং তাদের কাছে যদি একটু আর একটু সহজ করে আর একটু মজা করে বলা যায়। আমি যথাসাধ্য চেষ্টা করছি, আমি মানে পঙ্কজদার মানে কথা থেকে একটা ক্লু নিলাম, সেটা হচ্ছে যে মানে এই যে মানে ওই যে ওনার নাটক পড়া, নাটক লেখা, নাটক পড়া, এবং ওই যে এবং ওর দেখবেন যে রক্তকরবী যে পড়া আছে, কিন্তু মানে একটা একেবারে যদি আপনি ধরেন মানে যে মানে একটা অভিনয় এবং একটা কাব্য, মানে এর মাঝামাঝি একটা জায়গা এমন অদ্ভুত পড়া ওটা। এবং এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করেছিলেন সৌরিন ভট্টাচার্য, প্রাবন্ধিক সৌরিন ভট্টাচার্য। তো যাই হোক, আমি সে কথায় আসছি। কিন্তু ধরুন বাদলদার তো এটা বিষয়টা একটা কিংবদন্তির মতো, যে থার্ড থিয়েটার আন্দোলনের সমস্ত। তো এবার বাদলদাই দেখুন বলছেন, বাদল সরকারই বলছেন যে এই যে আমাকে বলা হয়, আমি বিভিন্ন জায়গায় গিয়ে শুনেছি যে আমি থার্ড থিয়েটারের প্রবর্তক, থার্ড থিয়েটারের জনক। এটা একেবারে ভুল। এটা যারা বলে তারা রঙ্গমঞ্চ প্রবন্ধটা পড়েনি। এখানে ওইখানে ওই যে বলা হয়েছে যে একটা নদী, দুটো গাছ, যদি দর্শক কল্পনা করতে না পারে, সে যে কল্পনার চাবি বন্ধ করে আসে নাই, হ্যাঁ, এই যে যেটা বলছেন। তারপরে আরও একটা কথা আছে যে মানে রঙ্গমঞ্চ প্রবন্ধেই আছে যে যে আমরা মানে এই যে প্রসেনিয়াম কি, যে ইউরোপের অনুকরণে একটি স্থূল বস্তু, একটি স্থূল না স্ফীতকায় একটি বস্তু আমরা নির্মাণ করেছি, গাছকে হুবহু গাছের মতোই হইতে হইবে। হ্যাঁ হ্যাঁ। এবার এই যে বিষয়টা কিন্তু বাদলা খুব বারবার মানে করেছেন, মানে এমফাসাইজ করেছেন, হ্যামার করেছেন। এবং সেই জন্য উনি বলছেন ওই যে মানে এমনকি এটা প্রসিনিয়াম পর্বেও ছিল, পঙ্কজদা ওই প্রোডাকশনটা করতেন, ওই যে বিচিত্রানুষ্ঠান, তুই যে একজন কি বলছে যে গাছ হয়ে যাও। হ্যাঁ, একটা ছেলে তার বাবা তাকে খুঁজতে এসছে, থিয়েটার করে, আত্মগোপন করতে হবে, তাকে বলছে গাছ হয়ে যাও। এই যে বিষয়টা যে সবসময় একটা এক্সটেনশন, মানে একটা রিয়েলিস্ট যে কনভেনশনগুলো, যে রিয়েলিস্ট কনভেনশনগুলোর যে একটা এক্সটেনশন, এটা আমার ভীষণভাবে মনে হয়েছে যে বাদলদার ক্ষেত্রে এটার সাথে একটা রবীন্দ্রনাথের লেখার মিল পাওয়া যায়। মানে আমি একটা মানে ছোট্ট জিনিস শুধু এখান থেকে আপনার একটা দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি। ওই যে ধরুন যেখানে সারা রাত্রির নাটকের কথা বলছি, যে ধরুন এই যে হঠাৎ করে এখানে তো চরিত্রের, যেখানে চরিত্র নির্দেশও আছে, সেখানেও কিন্তু রয়েছে কিন্তু বৃদ্ধ একজন স্ত্রী, মহিলা এবং আরেকটি পুরুষ আর কি। তারা স্বামী স্ত্রী, এটা কিন্তু বলে দেওয়া নেই প্রথমে, ওটা ক্রমশ পড়তে পড়তে বোঝা যায়। রঞ্জনের কথা কিন্তু উল্লেখ নেই, কিন্তু রঞ্জন উপস্থিত হলো, এবং সেখানে ওই সংলাপ যে তুমি স্বপ্ন দিয়ে তৈরি করেছো রঞ্জনকে, কল্পনা দিয়ে, রঞ্জন তা নয়, রঞ্জন, তখন ওই স্ত্রী বলছে যে রঞ্জন তাই, আমি রঞ্জনকে দেখি, সে রঞ্জন আকাশ, মাটি তাকে বাঁধতে পারে না। এবং বৃদ্ধ এসে যে কথাগুলো বলে, হ্যাঁ, এবং এই যে একটা নাটকের মধ্যে ওর নাটক যেটা উনি লিখছেন, মানে মানে আপনার গত শতকের মানে ৬-এর দশকে, সেখানে রঞ্জন এসে পড়লো।
আপনি ওর বীজ নাটকটা দেখুন, বীজ নাটকটা আপনার মনে হবে ঠিক যেরকমভাবে ওই যে নন্দিনীর যে প্রতীক্ষা যে রঞ্জন আসবে, ঠিক সেরকমভাবে যে বীজকে ওই একটি মেয়ে সে লালন করছে, এবং অদ্ভুত দেখুন সেই বীজ কিন্তু একটা পূর্ণাবয়ব একটা মানুষের আকার নেওয়ার আগেই তার সাথে সেই মেয়েটির একটা সম্পর্ক হচ্ছে, এবং কতগুলি দৈত্য তাকে ঘিরে রেখেছে ওই বীজটাকে ধ্বংস করবে বলে। মানে এইভাবে আমার মনে হয়, এবং আপনি যদি এবং আমি ধরে ধরে দেখাতে পারি, এবং ইন্দ্রজিৎ দেখুন, শনিবার দেখুন, আপনি রবীন্দ্রনাথের হাস্য কৌতুক থেকে ওই যে মা মাসি যে তাদের কাজ এসে বারবার বলা যে খাবার একদম আপনি মিছিলে চলে যান, মিছিলেও ওখানে সর্দার ঢুকে পড়ছে। আমি মানে একটা বাদলুয়ের বলতেন যে রক্তকরবী আমার একটা অবসেশনের মতো, একটা অবসেশন, মানে ওর একটা অবসেশন হতে। তারপরে মানে এরকম অনেক কথা, যেমন মুক্তধারা, উনি প্রথমে বলেছিলেন যে আমার মনে হচ্ছে ভগবান টগবান নিয়ে ওটা খুব মানে দুর্বল একটা নাটক, কিন্তু তুমি বলছেন যে আমি খবরের কাগজে দেখছি যে নর্মদা আন্দোলনে পোস্টারে মুক্তধারা নাটকের সংলাপ মানে লেখা, মানে ইংরেজিতে আমি পড়ে বুঝতে পারলাম, মানে পোস্টারের লেখাটা পড়ে বুঝতে পারছেন যেটা মুক্তধারা। এই সমস্তটা মিলিয়ে, এবং পরবর্তী দিকে তো ওর যে নাটক ধরুন ওরে বিহঙ্গ, সেটা তো একদমই রবীন্দ্রনাথকে ট্রিবিউট আর কি, যে ওই যে মানে উনি সেটা বলেছিলেন যে আমি ছোটবেলায় ওই তখন ছায়া সিনেমা হল খুব প্রসিদ্ধ হল ছিল আর কি, ওখানে রবীন্দ্রনাথের ওই যদিও সন্ধ্যা আসছে বন্দে মঞ্চের ওটা শুনেছিলেন আর দেখুন ওটা ফিরে এলো আবার ওরে বিহঙ্গ নাটকে আর কি। আচ্ছা, খুব সুন্দর একটা আলোচনা হচ্ছে। আমি একটু অপ্রাসঙ্গিক কথা, মানে অপ্রাসঙ্গিক না, প্রাসঙ্গিকও বটে, বলতে চাই যে তার যে জনপ্রিয়তা প্রবল, সেটা কিন্তু এখনও চিত্রনির্মাতারা ছবি তৈরি করেছেন। খুব সম্প্রতি বল্লভপুরের রূপকথা সিনেমা হিসেবে আমাদের সামনে এসেছে, সেটা ভালো কি খারাপ, কতটা বাদল সরকারিও হয়েছে, কতটা হয়নি বা কতটা, কিন্তু আমার মনে হয়েছে যে শ্রদ্ধা রেখে একটা কাজ তার প্রতি, মানে তার সাহিত্য নিয়ে করলে, তার রচনা নিয়ে করলে, তার কিন্তু একটা জনপ্রিয় তার স্তর আছে, এবং সেটা সেখানে কিন্তু পৌঁছে গেছে কাজটা, এবং কাজটার সেখানে একটা সার্থকতা আমার মনে হয়েছে। তো সেইখান থেকে আমি অঞ্জনদাকে জিজ্ঞেস করব যে প্রয়োগগত জায়গায় বাদলবাবু অনেকগুলো বদল এনেছিলেন, যেটা অনেক সময় আমরা বলি যে থিয়েটার মানে তুমি সংলাপ উচ্চারণ করো, কণ্ঠস্বরের চর্চা করো, সেখান থেকে উনি বডিতে চলে আসছেন। যে এই যে জায়গাটা, এই জায়গাটা আমাকে নিজের, মানে আমার নিজেকে একজন মানে অভিনেত্রী হিসেবে খুব হ্যামার করে, যে এটা ডাইরেক্ট উনি বলছেন যে শরীরই হচ্ছে অভিনেতার একমাত্র এবং শেষ সম্পদ, এবং যেটা উনি থার্ড থিয়েটারের মধ্যে দিয়ে, সেটাকে আমরা বিপ্লব বলি, আন্দোলন বলি, মুভমেন্ট বলি, বা একটা নতুন ফর্ম চালু করা বলি, যাই বলি না কেন, সেটাকে উনি প্রয়োগ করছেন। সেটার প্রসঙ্গে যদি আপনি একটু অঞ্জনদা একটু কিছু বলেন। দেখো, আমার যেটা মনে হয় যে যেহেতু ওনার অবভিয়াসলি উনি যদি প্রসিনিয়ামে স্টিক করে থাকতেন, উনি শরীরকেই প্রাধান্য দিতেন, এবং তা নাহলে মানে ওনার বোঝা যায় ওনার নাটক পাঠ করা যায়, অনেকে করে বসে বসে পাঠ করে, আবার অনেকে যদি সেটা দাঁড়িয়ে উঠে করে, সেখানে শরীরটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। সারা রাত্রি ভালো করে করতে গেলে শরীরটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। বৃদ্ধটা হয়তো রঞ্জন, আমার কাছে বৃদ্ধ রঞ্জন, বৃদ্ধ নিজেই রঞ্জন, এতগুলো বছর ধরে বেঁচে আছে, কেন তারা কাছে আসে? তো শুধু সংলাপ দিয়ে হয় না, ওনার নাটক শুধু সংলাপ দিয়ে হয় না, তো শরীর খুব ইম্পর্টেন্ট। আমার যেটা মনে হয় যে আমার কাছে পার্সোনালি এই যেহেতু উনি থার্ড থিয়েটারের প্রবক্তা হয়ে গেলেন একটা পয়েন্টে, এবং সেটা বেশিরভাগ, এবং কোথাও গিয়ে তার সঙ্গে প্রসিনিয়ামের একটা তফাৎ, প্রসিনিয়ামে যারা করে তারা বাদল সরকারের থিয়েটারের সঙ্গে খুব একটা মানছে না। বাদলবাবু একরকমভাবে থিয়েটারটাকে বলছেন যে থিয়েটার আমি করছি মানুষের জন্য, উনি টাকা নিচ্ছেন না, উনি ডিনাই করছেন সেট লাইট। আমার কাছে মনে হয়েছে দ্যাট এইটা দিয়ে বাদলবাবুকে না, বাদল সরকারেরকেই ডিফাইন করা হয়ে গেছে। তা নয়, বাদল সরকার মানে বাদল সরকার কিন্তু ওয়ান অফ দ্য মানে ভারতবর্ষের আমার কাছে সব থেকে আধুনিক নাট্যকার। মাহেশ কুঞ্চরের কথা আমি ধরতে পারি, এখানে মোহন রাকেশও আসতে পারে, রবীন্দ্রনাথকেও রাখতে পারি, আমি কোনো দ্বিধা নেই বলতে। এটা আমার এত আধুনিক একটা নাট্যকার,
সেই নাট্যকারকে সেইভাবে সেলিব্রেট করা হয়নি, বা তার নাটক নিয়ে যথেষ্ট সিনেমা হয়নি, তাকে নিয়ে সিনেমা তৈরি করা হয়নি, তাকে সে কোথাও গিয়ে সরে গেছেন, তার নিজের সঙ্গত কারণ আছে, এবং আমিও কোথাও গিয়ে বাদলদার থেকে সরে গেছি, সঙ্গত কারণ আছে দুদিনের। কিন্তু ভালোবাসা এতটাই আছে যে বাদলদাকে আমি গিয়ে বলতে পারি বাদলদা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, এটা বলতে পারিনি, কারণ বাদলদা খুব অভিমানী মানুষ ছিলেন। কিন্তু তার যে ব্যাপ্তি সেটা ডিফাইন্ড হয়ে গেছে অ্যাজ আ থার্ড থিয়েটারের প্রবক্তা। সে গ্রামে গ্রামে থিয়েটার করে, রাস্তায় থিয়েটার করে, মোটেই না। বাদল সরকার ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট রাইটার্স, অ্যাক্টার্স, এখানে পঙ্কজ বলতেও পারে তার কথা, মানে মঞ্চে তাকে যত অজস্র করা যায়, তার নাটক নিয়ে একটা অপর্ণা সেন, একটা অনির্বাণ, বা কোথাও গিয়ে এক দু চারটে হয়েছে, কিন্তু অনেক বেশি করা যায়, অনেক বেশি করা যেত, অনেক বেশি করা যেতে পারে। মানে তার থিয়েটারের যে অ্যাবসার্ডিটি, তার থিয়েটারের ভেতরে যে চাপা যৌনতা, এটা কটা ভারতবর্ষের নাটকে আছে, যে পরিষ্কার কটা নাটকে আছে এই নানানভাবে দেখতে পাওয়া একটা ডাবল, মানে উনি সিনেমা দেখে থিয়েটার লিখতেন, সুতরাং সিনেমার থেকে তো আলাদা হতে পারে না, একটা ডাবল রোল করছে, একটা লোক এদিক থেকে ঢুকলো, আবার আরেকটা লোক, সেই লোকটাই আবার এদিক থেকে ঢুকলো, এই যে ডাবল রোল, থিয়েটারে ডাবল রোল করে দেওয়া, কজন করেছে? তো ওনার যে, আমি বলছি যে ওই ব্যাপ্তিটা না পৌঁছয়নি সকলের কাছে। সকলের কাছে বাদল সরকার কার্জন পার্কে থিয়েটার করে এবং সেটা প্রোটেস্ট, মোটেই আমার কাছে সেটা নয়। হি ডিজার্ভস মাচ মোর, আমি এটাই বলছি। মানে উনি ওনার সিনেমার যথেষ্ট জানতেন, সিনেমা নিয়ে পড়াশোনা যথেষ্ট ছিল, আমি তো কথা বলে দেখেছি, এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, অনেক বেশি তার প্রভাব থাকা উচিত। মানে আজকালকার ছেলেরা, মেয়েরা, তারা কি পট করে এবং ইন্দ্রজিৎ তার মানেটা বলতে পারবে, এবং ইন্দ্রজিৎ অমল বিমল কমল, তো তারা নিজেরাই অমল বিমল কমল, কেউ ইন্দ্রজিৎ হতে পারছে না, বাংলা থিয়েটারটাই অমল বিমল কমল, কোথাও গিয়ে একটা হয়ে যাচ্ছে। এই যে এর যে ইন্টেলেকচুয়াল ডেপথ অফ ইন্টেলেকচুয়ালিটি, এটা স্যামুয়েল বেকেটে পাওয়া যায়। এটা আমি বাদল সরকার, আমি বাড়াবাড়ি করে তাকে ভালোবাসি বলে বলছি না, এটা সত্যিই। কিন্তু এত মনোজ মিত্রের নাটক হয়েছে, বাদল সরকার নাটকের কাছে ওনার নাটক নখের যোগ্য নয়, এটা বলে মনোজদাকে ছোট করছি না। সত্যজিৎ রায়কে বড় বলতে গিয়ে আমি যদি বলি ভারতবর্ষের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টরস, তাহলে কি আমি অন্য ডিরেক্টরকে ছোট করছি? মোটেই না, তিনি সত্যিই ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টরস। মনোজবাবু তার মতো করে নাটক লিখেছেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নাটক, ইন্টারন্যাশনাল, ইংরেজিতে করা যেতে পারে, ইংরেজিতে ট্রান্সলেটেড হয়েছে, গিরিশ কানার না থাকলে সেটা হতো না। এবং এটা আমি জানি না এটা অন্য কেউ বলতে পারবে, মহারাষ্ট্র বা সাউথ ইন্ডিয়ায় যতটা তাকে নিয়ে লাপালাপি হয়েছে কলকাতায় বা বাংলায় ততটা হয়নি বলে আমার ধারণা। আমি সরি, এটা বাঙালি দর্শক যদি কিছু মনে করেন বা কিছু মনে কর, এটা আমার ব্যক্তিগত একটা বয়স এসছে, সত্যি কথা বলছি। বাদল সরকারকে বিকাশ রায় টিকিট পায়নি, চলে গেছে, কিন্তু বাদল সরকার যদি সেই সময় ব্যবহৃত হতো সিনেমাতে, সিনেমার অভিনয়ের লেভেল চেঞ্জ হয়ে একটা কথা বলি, বাদলদা কমেডি অ্যাক্টিং সম্পর্কে শ্রমিকদা একটা কথা বলেছিলেন, বাস্টার কিটনের সঙ্গে তুলনা করেছিলেন। সেন্স অফ উইট, সেন্স অফ হিউমার, ও কোন নাটকে আছে? পরবর্তী যুগে খুব ইচ্ছে হয়েছে যে হাসির মাধ্যমে যা বলতে চাইছি বলবো, যত সিরিয়াস কথাই হোক হাসির মাধ্যমে। এটা আমি আংশিকভাবে সফল হয়েছি বোধহয় খাটমাটকিং নাটকে। খাটমাটকিং তার যে বিষয়বস্তু তাতে হাসির লেশমাত্র নেই, কিন্তু একেবারে খালি হাসি না, স্ল্যাপস্টিক কমেডির ভঙ্গি নিয়ে করা হয়েছে। তাছাড়া এই যে গন্ডি ব্রেস্টের, এখানেও তো ও ব্রেস্টের হিউমার তো সাংঘাতিক ভালো, সেখানেও হাসি রয়েছে, কিছু হাসির আমি লাইন অ্যাড করেছি যেটা ব্রেস্টে ছিল না, এও করেছি গন্ডিতে। হ্যাঁ, অতটা সিরিয়াস নাটক, মানে সারাত্রির বা অত সিরিয়াস নাটক বাকি ইতিহাস, তার মধ্যে সেন্স অফ হিউমার, মানে এবং হিউমার, সেই হিউমারটা বুঝতে পারা, মানে সাতের ব্যাপারটা আলাদা জানেন, মানে পাঁচেরটা নয়। কেন? 5 দুগুণে 5, 5 দুগুণে 10, 3 5 15, ভালো লাগছে কি? 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, এটা ভালো লাগছে না? মানে এইভাবে একটা এই সংলাপগুলো, এই যে ভয়ঙ্কর ইন্টারেস্টিং সংলাপ, মানে ডেফিনেটলি উনি জেনে ফেনে এদের সব পড়েছে, জেনেও তো বলছে যে একটা মানুষ একটা গাছ হয়ে যেতে পারে। তো এই যে লুকিয়ে পড়ার জন্য গাছ হয়ে গেল, তো সামওয়্যার হি ওয়াজ কানেক্টেড টু ইন্টারন্যাশনাল থিয়েটার, সেই জন্যই রিচার্ড শেকনার এত ভালো লেগেছিল তাকে।
রিচার্ড শেখনারের সঙ্গে কানেক্ট করেছিল। জাস্ট রিচার্ড শেখনার এনভায়রনমেন্টাল থিয়েটার করছে আর বাদল সরকার রাস্তায় থিয়েটার করছে বলে মিল হয়েছিল, মোটেই না। আমার মনে হয় ওই যোগাযোগ রিচার্ড শেখনারের সঙ্গে, জুলিয়ান বেকের সঙ্গে ওনার যে যোগাযোগগুলো হয়েছিল, এটা বিকজ অফ মানে ইন্টেলেকচুয়াল যোগাযোগ। এই প্রসঙ্গে আমি আবার পরে আসছি, আবার আমি অঞ্জনদার কাছে আসবো, পঙ্কজদার কাছে আসবো, কিন্তু একটু সুদেবের কাছে যাব। সুদেবের কাছ থেকে যেটা জেনে নেব যে অঞ্জনদা একটা সূত্র ধরিয়ে দিয়েছেন যে বাংলাতে সে সময় তিনি যতটা না আলোচিত হয়েছেন তার চেয়ে অনেক বেশি মহারাষ্ট্রের মানুষ তাকে নিয়ে হইচই করছে, অনেক বেশি ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মানুষ তাকে নিয়ে হইচই করছে, এমনকি আন্তর্জাতিক। আমি জাস্ট বলছি যে আমরা বাংলা থিয়েটার বলতে সৌম্যমিত্র, উৎপল দত্ত আর তারপরে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তারপরে একটু মেরেকেটে বিভাস চক্রবর্তী, আর তারপরে where is this great man? আজকে এখানে দূরদর্শনে এসে বলছি না, বাবা সরকার অনেক বিরাট মাপের একটা মানুষ। আমি একদম অঞ্জনদার কথার সূত্র ধরে বলি, গিরিশ কানাডা খুব রসিকতা করতেন, বলতেন যে এই যে পুরো যে এন্টায়ার যে সাউথ ওয়েস্টার্ন কোস্ট, এই যে সাউথ ওয়েস্টার্ন যে কোস্টাল এন্টায়ার এরিয়া, দিস ইজ দ্য এম্পায়ার অফ বাদল বাবু, এটা ওর সাম্রাজ্য আর কি। হ্যাঁ, এবং এটা তো মানে আপনি যদি মহারাষ্ট্র দেখুন, কর্ণাটক দেখুন, তামিলনাড়ু দেখুন, বা আপনি ওদিকে কেরালা দেখুন, এদিকে আপনি গুজরাট দেখুন, রাজস্থান দেখুন, এক একটা নাটক অন্য ভারতীয় ভাষায় একাধিক অনুবাদ প্রতিভাজি করছেন, রামগোপাল বাজাজ করছেন হিন্দিতে, আর কারা করছেন সেরা সমস্ত শ্রেষ্ঠ সমস্ত মানে সেই সময়ের যে নাটকে কন্নড়ে অনুবাদ করছেন কি বি.ভি. করন্ত, ইংরেজি করছেন গিরিশ কার্নাড। হ্যাঁ, এবং ওই যে করন্ত বলেছেন যে আমি নীতিগতভাবে, বি.ভি. করন্ত বলছেন যে আমি নীতিগতভাবে এক নাটক দুবার করি না, কিন্তু আমি দুটো নাটকের ক্ষেত্রে এই নীতি আমি বজায় রাখতে পারিনি, একটা হয়বদন আর একটা এবং ইন্দ্রজিৎ। এবং ইন্দ্রজিৎই একটা উদাহরণ, সেটাকে বলতে পারেন প্রায় যেন একটা ডায়েরির মতো রাখি, প্রাইভেট পিস অফ রাইটিং, এইভাবে লিখে গেছি আর কি। এবং ইন্দ্রজিতের অধিকাংশ কিন্তু লেখা হয়ে গেছে 57-58 সালে, আর এবং ইন্দ্রজিৎ নাটকটা লিখেছি 63 সালে, অর্থাৎ 57-58 সালে আমি বিদেশে ছিলাম, তখন কবিতাগুলো লেখা হয়েছে, সেই কবিতাগুলো জুড়ে জুড়েই যেন নাটকটা তৈরি হয়েছে, কাজে ওটার রচনাকাল খুব গোলমেলে। গোরক্ষপুর, সাহারানপুর, ইটাহা, উত্তরপ্রদেশের সেই সমস্ত দল তারা করছে। এবং আর একটা জিনিস যেটা হয়েছে, যেটা ওভারল্যাপ ঘটে গেছে, যেগুলো থার্ড থিয়েটারের জন্য উনি লিখেছেন, স্পার্টাকুস লিখেছেন, মিছিল লিখেছেন, কি প্রসেনিয়ামে হচ্ছে, তারা আবার অঙ্গন মঞ্চে করছে। আর কোনো বাংলাভাষী নাটক লেখক নেই যার এত অনুবাদ বিভিন্ন ভারতীয় ভাষায়, মানে এক একটা ভাষায় একাধিক, দুটো, তিনটে করে অনুবাদ। উনি ওনার থিয়েটারটা নিয়ে সরে গেছেন, আর তার যে এত বড় জিনিসটা রেখে গেছে সেটার প্রভাবটা রইল। আর এর মধ্যে একটা কথা বলি, বাদলদা, অঞ্জনের কথা ধরেই বলছি, বাদলদা কিন্তু মোহিত চট্টোপাধ্যায়ের নাটক করেছেন, এবং নভেন্দু সেনের নাটক করেছেন। আমার মনে আছে পিএলটি তখন, মানে এলটিজি ভেঙে গেছে, উৎপলদা পিএলটি করবেন, তা আমাকে বললেন তুমি এক কাজ করো, তুমি আজকে রবীন্দ্র সদনে, আগামী 7 দিন পরে রবীন্দ্র সদনের শো আছে, তুমি কতগুলো টিকিট কেটে নিয়ে এসো। এই যে, এবং এসে বললেন দেখছো তারুণ্যর জয়, উৎপল কি করলো। গোদারের ছবি দেখে ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে, আরে এটা তো আমিও করতে পারি, এটা আমি করছি না কেন। অন্য বড় মাপের বার্গম্যান টার্গম্যান দেখে বাবা এটা করা শক্ত, কিন্তু গোদারের ছবি বা একটা গিটার বাজিয়ে কেউ গান করছে, এটা আমিও করবো, এটা তো আমিও করতে পারি। তাতে কি সবাই গান লিখতে পারে? সবাই করতে পারে, কিন্তু করছে অজস্র মানুষ গিটার নিয়ে, তারপর গান গাইতে আরম্ভ করে দিল ঘরে ঘরে। এই যে থার্ড থিয়েটার উনি করতে এলেন, সেই থার্ড থিয়েটারের টেক্সট, শুধু টেক্সটটা যা খুশি নয়, মিছিল, ভোমার প্রথম দিকে যে কথাগুলো উনি বলেন, খুব অল্প বয়সে শুনতাম, কি করে এত মুখস্থ করে রাখছে লোকটা, ডিটেল ফ্যাক্টস বলে যাচ্ছে, এটা বলে যাচ্ছে, সেটা বলে যাচ্ছে, লেখা। সেই থার্ড থিয়েটারেরও স্ক্রিপ্ট যা, সেখান থেকে যারা এক্সাইটেড হয়ে পথে পথে নাটক করে বেড়াতে আরম্ভ করলো,
তারা কি সেরকম স্ক্রিপ্ট লিখতে পারছে? প্রথম যে নেমে এসেছি মঞ্চের থেকে সেটা কিন্তু গ্রামেগঞ্জে যাওয়ার জন্য নয়, অন্তত ঐতিহাসিকভাবে সেটা ঘটে। সেটা হচ্ছে থিয়েটার যেন একটা অসম প্রতিযোগিতায় পড়ে যাচ্ছে ফিল্মের সঙ্গে, কেমন সেইখানে থিয়েটারের বৈশিষ্ট্য খোঁজবার চেষ্টা করেছি। বৈশিষ্ট্য মানে যেটা থিয়েটারেই করা সম্ভব, সিনেমায় কিছুতেই করা সম্ভব না। কিন্তু থিয়েটারটা তো আলাদা কলা মাধ্যম, তার একটা বিশেষত্ব নিশ্চয়ই আছে, বৈশিষ্ট্য নিশ্চয়ই আছে, যেখানে সিনেমা পাল্লা দিতে পারবে না থিয়েটারের সঙ্গে। সেইটা খুঁজে বার করো, সেইটাই জোর দাও। তো বৈশিষ্ট্য কিন্তু আসলে খুব সহজ, দেখতে চাইলে সবাই দেখতে পায়। সেটা হচ্ছে থিয়েটার একটা জীবন্ত কলা মাধ্যম, লাইভ শো। থিয়েটার মানে এখন এখানে। খোকা চাচালো, খোকা খোকা তো মরেনি, খোকা তো হারিয়ে গেছে, পদে পদে খুঁজে খুঁজে বুড়ো হয়েছে খোকা। দেখি তুমি আবার ওঠো, ওঠো, শিগগির ওঠো। আমি খুন হয়েছি। না, তুমি খুন হওনি, তুমি হারিয়ে গেছো। আমাকে মেরে ফেলেছে, আমি মরে গেছি। না, মরনি, হারিয়ে গেছো আমার মতো। ও একই কথা। একই কথা, কিন্তু হারালে খোঁজা যায়, খুঁজলে পাওয়া যায়, মরে গেলে কি খোঁজা যায়? দর্শক অভিনেতা তারা এক জায়গায় উপস্থিত, খানিকক্ষণ একসঙ্গে থাকছে, একই দিনে একই সময়। এই দুটো গোষ্ঠী, যে দর্শক গোষ্ঠী আর অভিনেতা গোষ্ঠী, এদের মধ্যেকার বেড়াগুলো যথাসম্ভব ভাঙা উচিত। তখন প্রসিনিয়াম থিয়েটার আমার মনে হয়েছে অনেক বাধা আছে, দূরত্বের বাধা, লাস্ট রোটা অনেক দূরে, চারিপাশে বসলে লাস্ট রোটা কাছে চলে আসে, স্তরের বাধা, মঞ্চ আর দর্শকের আসনে লেভেলে। সবচেয়ে বড় বাধা আলো আর অন্ধকারের বাধা। আমরা আলোয়, ওরা অন্ধকারে, ওদের অস্তিত্বই অস্বীকার করছি। তো এই জন্য নেমে এলাম যাতে ওদের উপস্থিতিটাকে স্বীকার করব, রেকগনাইজ করব, ওরা আমাদের দেখবে, আমরা ওদের দেখব, এই যে একটা ইন্টিমেট ঘটনা হয়ে যাবে, এইভাবে নেমে এসছে। আমরা থিয়েটারকে জোরদার করবার জন্য নেমেছি। বাদল সরকার তো সেখানেও একটা অন্য থিয়েটার নিয়ে যাচ্ছে, অন্য একটা মানের থিয়েটার, সেখানেও গিয়ে ব্রেক্স করছে না কি করছে, একদম সেইটা বোধহয় বোঝা হলো না। কত সহজ সংলাপ ছিল ভোমাতে। একটা জায়গায় বলছে বাবু ভোমা ভাত খাবে, যে ভোমা ভাত খাবে, ভাত জোগাড় করবো কোথা থেকে? বলছে কেন ভাত জোগাড় করা যাবে না? আরে ওর ভাত জোগাড় করলে আমার যে পোলাও জুটবে না। এই যে জায়গাগুলো চট চট করে, যেটা এবং তার সঙ্গে তুমি যেটা বললে যে একটা ফিজিক্যালিটি ঢুকিয়ে দিলেন, ফিজিক্যাল করে দিলেন পুরো জিনিসটা। পঙ্কজ দা, বাদলদা প্রথম একটু আপনি বলুন যে তার যে একটা রাজনৈতিক যে ভাবনা, সেটা যদি একটু আপনি ধরিয়ে দিতে পারেন। রাজনৈতিক ভাবনা মানে 1949 সালে তার তো একটা বদল হয়েছে, একটা অল ইন্ডিয়া রেল স্ট্রাইক হয়েছিল, যেটা শেষ নেই নাটক উনি লিখেছেন এবং আমাকে মুখ্য চরিত্র করা হয়েছিল। কমিউনিস্ট আন্দোলন থেকে 49 সালে রেল স্ট্রাইক থেকে অনেক কিছু বলা আছে, এবং আমার মনে হয় এবং ইংরেজিতে শেষ কথাটাও তীর্থ নয়, তীর্থপথ আমাদের মনে যেন রয়। এইটা বোধহয় বাদলদা সবসময় ভেবে গেছেন। নিশ্চয়ই ওনার একটা রাজনৈতিক ভাবনা ছিল। রাজনৈতিক ভাবনা ছাড়া কোনো থিয়েটারে কোনো শিল্পকর্মই হয় না, কিন্তু সেটা কোনো পার্টিগত ভাবনা নয়, একেবারেই নিজস্ব। কোনো পার্টি করতে গেলে দেখবে যে বাবা এটা তো অন্য কথা বলছে। সো সেটাই একটা বড় নাট্যকার, বড় মাপের নাট্যকারের মজা। কিন্তু সাফদার হাশমি, এবং তাকে শ্রদ্ধা করি আমি বলছি, সাফদার আমার বন্ধু ছিল। সাফদারের থিয়েটার ওয়াজ ডিরেক্টলি পলিটিক্যাল, একটা মানে প্রপাগ্যান্ডিস্ট থিয়েটার। বাদল সরকার ঠিক প্রপাগ্যান্ডিস্ট থিয়েটার অফ প্রসিনেমে করেননি। মানে অপ্রসিনেম থিয়েটারটা নিয়ে আমার মনে হয় ওনার ক্ষমতা অনেক, পঙ্কজ দাস সঙ্গে যখন থিয়েটার করতো সেটা আমি দেখিনি কখনো, কিন্তু সবসময় মনে হতো এই লোকটা স্টেজে থিয়েটার করলে কিরম হতো, এই লোকটা সিনেমায় করলে কিরম হতো, এটা সবসময় মনে হয়েছে। আবার ওনার থার্ড থিয়েটার সম্পর্কে আমার অনেক নিজস্ব কথা আছে, কিন্তু তবুও বলছি যে ওনার থার্ড থিয়েটারটা আর চারটে লোককে নিয়ে চল একটা রাস্তায় থিয়েটার করি ডুগডুগি বাজিয়ে, ওটা এক জিনিস নয়, ওটা কেউ করতে পারবে না, ওটা সম্ভব নয় করা। এবার ওটার জন্য ট্রেনিং লাগে, অনেক প্রস্তুতি লাগে, অনেক কিছু লাগে, সেইটাই জারণ লাগে, নিরন্তর একটা জারণ লাগে, যেটা একটা জিনিস বলি, এই যে থার্ড থিয়েটারে যখন উনি এলেন, আমরা প্রথমেই কিন্তু সাগিনা মাহাতো করেছিলাম গৌরকিশোর ঘোষের, এবং সেটা মঞ্চে খুব প্রশংসিত হয়েছিল। কিন্তু উনি আমাকে একদিন বললেন, আমি প্রত্যেকদিন সকালবেলা বাড়ি যেতাম, শোনো এইটা আমি ভাবছি এবিটিএ হলে ওইটা একেবারে ওই
30-40 জন দর্শকের কাছে চারপাশ থেকে বিভিন্ন জায়গায় বেঞ্চ বসিয়ে আমরা অভিনয় করব এবং সেটা একটা সাংঘাতিক। তখন আমি খুব মজা লেগেছিল। আমি বললাম সেটা কীরকম হবে, আমরা সাগিনা মাহাতো মঞ্চে এত ভালো করি। যেমন আমার মনে পড়ছে মানে রাধামোহন মুখোপাধ্যায় সাগিনা মাহাতো দেখে এসে বলেছিলেন যে আচ্ছা আপনি বাদল সরকার? বললে হ্যাঁ। বলে না, আমি তো ভেবেছিলাম যে বাঘ বা সিংহ, এত দেখছি শেয়াল। মানে হো হো করে বাদলদাও হেসে ফেলেছেন, উনিও হেসেছেন। যাই হোক, তো উনি বললেন দেখো ওইটা করবো বলে আমাকে বললেন চলো এবিটিতে গিয়ে দেখি। তা দেখলাম এবিটি এর তখন ছোট্ট একটা সেখানে, এবং সেখানে যেটা হলো ওই প্রথম আমরা বুঝতে পারলাম যে অভিনয়টা কোন স্তরে পৌঁছতে পারে। যখন সাগিনা মাহাতো নানান লেভেলগুলোকে ব্যবহার করা হচ্ছে, ওদের ছোট্ট ডায়াস পথে ছিল, সেই ডায়াসটাকেও ব্যবহার করা হচ্ছে, এবং হঠাৎ লোডশেডিং হয়ে গেল। এবং আমরা অভিনয় কেউ থামাইনি, ফট ফট করে প্রত্যেকটা দর্শক দেশলাই কাঠি জেলে আলো জেলে তাতে আমরা অভিনয় করলাম। মিনিট 3-4 পরে এসে গেল, এবং সেখানে আমাদের এই অসিত বসু ছিলেন সেই দিন। অসিত দাও সেটা জানেন। তো তখন বুঝতে পেরেছিলাম যে কি সাংঘাতিক ক্ষমতা নিয়ে একজন মানুষ থিয়েটার করতে চলেছেন। তিনি যে কতটা প্রাসঙ্গিক আমাদের প্রত্যেকের, আপনাদের প্রত্যেকের কথাতেই সেটা বারে বারে বিশেষভাবে ধরা পড়েছে। ছোট্ট অভিজ্ঞতা বলছি, আমি জানি না সেটা কেমন লাগবে। একাডেমির সামনে একবার ওর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, তো আমি খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। আমাদের কাছে যেমন অঞ্জনদার কাছে বাদলবাবু মানে বাদল সরকারের কাছে গেছেন, উনি সরাসরি কথা বলেছেন, সেই জায়গাটা ছিল না। আর আমার ভেতরে না একটু থরহরি কম্প হচ্ছে। উনি সরাসরি আমার দিকে এগিয়ে এলেন, একে এসে বললেন কি খুব নাম হয়েছে তো আপনার, ঠিক এই একটা কথা উনি বলেছিলেন। এবং আমি না মানে পুরো চোখটা নাবিয়ে ফেলেছি। না না না, আরও অনেক কিছু শিখতে হবে, আরও অনেক কিছু করতে হবে, মনে রাখবেন কিন্তু এটা বলে উনি চলে গেলেন। যেন মনে হলো একজন কোনো দেবতা স্বর্গ থেকে এসে সারমান দিয়ে গেলেন, নাকি কোনো নিয়তি আমাকে এই কথাটা বলে গেলেন। আজকে মানে এখন তো ডকুমেন্টেশন তখন ছিল না, আমার কাছে কোনো ডকুমেন্টেশন নেই, সেটা কে বিশ্বাস করবে না করবে সেটা পরের কথা, কিন্তু আমার কাছে এটা একটা নিয়তির মানে একটা নির্দেশের মতো। অনেক মানুষ কিন্তু সামহাও অ্যাট্রাক্টেড হয়েছিল। স্বপন বসু গান করে, সুধীর মিশ্রা খেয়ে দেয়ে কাজ নেই, ওর পেছনে পেছনে ঘুরতো। সো ওনাকে না একটা আমরা সবাই অ্যাট্রাক্ট, মানে 70 দশক সবাই খুব অ্যাট্রাক্টেড হয়েছিলাম এই লোকটা। কারণ আমরা তখন অল্টারনেটিভ জিনিস ভাবছি, অল্টারনেটিভ ফ্যাশন, অল্টারনেটিভ সিনেমা, অল্টারনেটিভ থিয়েটার। সামহাও উনি খুব অ্যাট্রাক্ট করেছিলেন আমাদের মানুষ, মানে ওনার শরীর চেহারা সব কিছু নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে খুব অ্যাট্রাকটিভ মনে হয়েছিল। যে মনে হচ্ছে হ্যাঁ এই দশকের লোক, এই সময়কার লোক। আমেরিকাতে যা ঘটছে, এখানে যা ঘটছে, থিয়েটার এই লোকটা এটাই করছে। কেউ তো আমায় বলেনি, আমি কেন বিশ্বাস করেছিলাম। পরে আমি এখন মনে হয়, পরে তো আমি মানে লেখাপড়া করেছি ওনাকে নিয়ে অনেক পরে, এখন মনে হয় কেউ যদি জোর করে গিয়ে বলতো আপনি একটা চিত্রনাট্য লিখে দিন আমাকে প্লিজ, উনি কি একটা ভালো স্ক্রিপ্ট দিতেন না? নিশ্চয়ই দিতেন। আমার মনে হয় সেটা আমরা বুঝে উঠতে পারিনি ওনাকে, আবার সামহাও পারিনি কেউ। কারণ ওনার থট প্রসেস এতই স্ট্রং, ওনাকে বলছিল ওটা পাঠ করে দেবেন, উনি করবেন না। মৃণাল সেনকে বলে দিয়েছিল, আমার প্রথম ছবিতে মৃণালদা জানতেন যে বাদল সরকারের সঙ্গে বাদল সরকারকে একটা পার্ট দেবে, আমার বসের পার্ট। বস এখন আমি করবো, বলি আমি করবো না স্ট্রেট। মৃণালদাকে হাদার মতো এসে টেবিলে বললো, কি হলো তোমার সঙ্গে কি ঝগড়া হয়েছে? না মানে আমি যাই না এখন। বললো যে করবে না বলছে তো, আমি যাই না। তবে উৎপল দত্ত দিয়ে কর। আবার অপর্ণা সেন গিয়ে যখন বললো যে আমি মেন রোলটা করেছিলাম, তো বলে জানিস তো বাদল সরকারকে দিয়ে একটা চরিত্র করাবো। আমার নাম বলো না, আমি বায়োস্কোপ করি, আমার উপর রেগে গেছে, আমার নাম বলো না। তো নিয়াদি পরিষ্কার গিয়ে বলেছে আমি একটা জিনিস করছি এতবারে, আপনাকে ছাড়া হবে না, এবং অঞ্জন সেখানে করবেন, হ্যাঁ করতে চলো। মানে ইট ইজ কি অদ্ভুত, এটা অদ্ভুত। প্রত্যেকের এত কথা বলার আছে বাদল সরকার সম্পর্কে যে আমরা সুদেব অনেকক্ষণ থেকে কিছু বলতে চাইছি। 2004 সালে পুনাতে যে বাদল সরকার নাট্য মহোৎসব যেটাতে হয়েছিল, সেটার যে রেঞ্জ, এরকম কোনো থিয়েটার ফেস্টিভ্যাল হয়
মানে মানে আমার মানে আমি মানে অঞ্জনদা সারা পৃথিবী শুধু দেখেছেন। বাদল সরকারের নাটক? শুধু বাদল সরকার থিয়েটার ফেস্টিভ্যাল এবং এই নাট্য মহোৎসব, এবং তাতে সমস্ত স্টলওয়ার্টরা কিনি, মানে অমরিশ পুরী বা মহেশ কুঞ্চওয়ার, নাসির উদ্দিন, রত্না পাঠক ইত্যাদি ইত্যাদি। আর 2011-র গোড়ায় ত্রিশূরে ওরা ওই যে ইটফক বলে যে ফেস্টিভ্যালটা করে, আমি গেছিলাম, সেটা আমি বাদলদার সঙ্গে গেছিলাম। সেখানেও যে রেঞ্জে আমি উৎসব, একটা শহর ভেঙে পড়েছে, মানে এইটা কিন্তু আমরা কলকাতায় আজ অব্দি বাদলদাকে নিয়ে এরকম দেখি। আশা করি হবে, ও যেরকম ভাবে বলছে নিশ্চয়ই কত হচ্ছে নিশ্চয়ই আমাদের আশা ছাড়লে চলবে না, কারণ বাদল সরকার এত বড় একজন ব্যক্তিত্ব এবং এত বড় একজন স্রষ্টা, যে যার সৃষ্টিকে নিয়ে আমাদের নাড়াচাড়া করতেই হবে। আমরা ভুলে যাব বললেও উনি ভুলে যেতে দেবেন না। সেই আশা নিয়ে অঞ্জনদার গান শুনতে শুনতে আমি সকলকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের ইতি টানলাম। আশা করি এই ইতি নয়, এটা ইতিহাস রচনার জন্য আরও অনেক নতুন নতুন অনুষ্ঠান প্রয়োজন হবে। শুধু আজকেই অনুষ্ঠান করে শেষ করলে চলবে না। আমি একটা ছোট্ট কথা বলিনি, আমার সঙ্গে অনেক বড় বড় মাপের মানুষের আলাপ হয়েছে, তাদের নিয়ে কোনো গান লিখতে পারিনি, কিন্তু সামাও আমার যখন এই শতবার্ষিকীটা আসছে, আমি বোধহয় এত অল্প বয়সে মানুষটাকে ভালোবেসে ফেলেছিলাম বলে আমার আধ ঘন্টায় বসে আমি এটা লিখে ফেলি। আমার বয়স তখন 19 কিংবা 20, নিয়ম ভাঙার নেশায় আমি পাগল। এই ভাবসা কলকাতার কাঠফাটা রোদ্দুরে খুঁজে পেয়েছিলাম আকাশ ভরা বাদল। বাদল নিয়ে আসে ঝড় বৃষ্টি, ভিজিয়ে দেয় বেঁচে থাকার কষ্টের ভালো মন্দ। বাদলের শরীর যায় হাজার শরীরে মিশে, রাস্তাঘাটে নিদারুণ আনন্দ। বাদলের হাসির ছলে আবল তাবল কথা বুঝিয়ে দিল কোথায় গন্ডগোল। সেই 19-20 বছরের আমি খুঁজে পেয়েছিলাম আমার বাদল। শোনো বাদল সরকার, তুমি দিয়েছো আমাকে বারবার প্রথা ভেঙে বেরোবার সাহস, যা আপোষ করে না। প্রথাগত রাজা উজির সেদিনও মানতে পারেনি, তারা আজও তোমার বেপরোয়া সাহস মানতে পারবে না।